আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। মোটামুটি ভালো একটা ব্রেক কাটিয়ে লিওনেল মেসির ইন্টার মায়ামি আস্তে আস্তে নতুন সিজনের প্রস্তুতি শুরু করেছে। এ মাসের শেষ থেকে কিন্তু প্রস্তুতিমূলক বা ফ্রেন্ডলি ম্যাচগুলো রয়েছে। আগামী মাসের শেষ সপ্তাহ থেকে রেগুলার সিজনটা শুরু হচ্ছে, অর্থাৎ লিও মেসির জন্য বিশ্বকাপ ওই মোমেন্টটা শুরু হওয়ার আগে ইন্টার মায়ামির জার্সিতে আরও একটা সিজন ভালোভাবে শুরু করার একটা চ্যালেঞ্জ আছে। কেন এটা গুরুত্বপূর্ণ? কারণ সবসময় খেলার মধ্যে থাকতে পছন্দ করেন লিও মেসি। তার জন্য ক্লাব ফুটবলে নিজেকে মেলে ধরা, ফুললি ফিট রাখা, পারফর্ম করা যে কতটা গুরুত্বপূর্ণ সেটা নতুন করে আপনাদেরকে মনে করিয়ে দেওয়ার দরকার আছে বলে আমি মনে করি না। কমেন্ট বক্সে আপনারা বারবার করে জানতে চাচ্ছেন বেশ কয়েকটা নতুন পজিটিভ সাইনিং আছে, পজিটিভলি প্রায় সকলেই নিচ্ছেন, সে ব্যাপার নিয়ে আলোচনা করব এবং একই সঙ্গে এই জিনিসটা বলে রাখলাম অন্যান্য দল বা অন্যান্য টপিক নিয়েও আলোচনা আস্তে আস্তে আসবে। ইন্টার মায়ামি বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ সাইনিং করেছে, তবে সেগুলো বা সেই প্লেয়ারদেরকে নিয়ে আলোচনা করার আগে কারা কারা ইন্টার মায়ামি ছেড়ে চলে গিয়েছেন গুরুত্বপূর্ণ কয়েকজন প্লেয়ারের নামটা আরও একবার মনে করিয়ে দিই। দুজন লিভিং লেজেন্ড জর্ডি আলবা এবং সার্জিও বুস্কেটস কিন্তু এই সিজনে তাদের ক্যারিয়ারটা ইতি টেনেছেন ওই শেষ ফাইনালটার মাধ্যমে, এবং এখানে একটা বড় রকমের শূন্যতার জায়গা অবশ্যই তৈরি হবে। একই সঙ্গে রাইট ব্যাক পজিশনে মার্সেলো ওয়েগান্ত, তারও চলে যাওয়ার একটা ব্যাপার ছিল এবং এখানে রাইট ব্যাক পজিশনে একটা নতুন প্লেয়ার নেওয়ার ব্যাপার ছিল। আরও বেশ কয়েকজন 2-3জন প্লেয়ার কিন্তু আসলে এখানে চলে গিয়েছেন। এখন কারা এসেছেন সেটা নিয়ে আলোচনা করার আগে প্রথমত এই জিনিসটা বলে দিই যে লুইস সুয়ারেজ চুক্তিটা নবায়ন করেছেন, 2026 সালে ইন্টার মায়ামিতে থাকছেন। এটা লিওনেল মেসির পার্সপেক্টিভ থেকে পজিটিভ একটা সাইন। যদিও লুইস সুয়ারেজ যেভাবে সিজনটা শেষ করেছেন সে তুলনায় আসলে তার প্রতি এক্সপেকটেশনটা আরও অনেক বেশি থাকবে। এই সিজনে তার কাছ থেকে আরও একটা মিনি কামব্যাক চাই। রড্রিগো ডি পল একটা বাই আউট অপশন দিয়ে এসেছিলেন, তাকে পারমানেন্টলি অ্যাথলেটিকো মাদ্রিদ থেকে সাইন করানো হয়েছে, অর্থাৎ এখানে পারচেজ অপশনটা এক্সারসাইজ করা হয়েছে। এটা পজিটিভ একটা সাইন, কারণ মিডফিল্ডে সার্জিও বুস্কেটস না থাকা মানে রড্রিগো ডি পলকে পারমানেন্টলি সাইন করা, বিকল্প আরও অপশন খোঁজা, এদিকে ইন্টার মায়ামিকে যেতে হবে। তবে যে জিনিসটা ইন্টার মায়ামি সবচেয়ে ভালো করেছে মাত্র কিছুদিন আগে সেটা হচ্ছে জর্ডি আলবা এই ক্লাবটা ছাড়ার পরপরই লেফট ব্যাক পজিশন, যেটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে মাঠের মধ্যে যখন লিওনেল মেসি থাকেন তখন লেফট ব্যাকের সাথে, বিশেষ করে জর্ডি আলবার সাথে তার কী কানেকশন আছে আমরা সকলেরই জানি। তাই লেফট ব্যাক পজিশনে একটা প্লেয়ার দরকার ছিল। সেখান থেকে টটেনহাম হটস্পার থেকে ফ্রি এজেন্ট হিসেবে, আমি আরও একবার বলছি ফ্রি এজেন্ট হিসেবে, সার্জিও রেগুলন এসেছেন। এই স্প্যানিশ লেফট ব্যাককে যারা ইউরোপিয়ান ফুটবল ফলো করেন তারা চেনার কথা। রিয়াল মাদ্রিদের কাস্তিয়া অর্থাৎ বি টিম থেকে উঠে এসেছেন, রিয়াল মাদ্রিদে একটা লম্বা সময় ছিলেন, টটেনহাম হটস্পার থেকে শুরু করে ম্যানচেস্টার ইউনাইটেড আরও অনেক গুরুত্বপূর্ণ ক্লাবগুলোতে খেলেছেন। যথেষ্ট এক্সপিরিয়েন্স একটা প্লেয়ার। লেফট ব্যাক পজিশনে এমন একটা প্রোফাইলের দরকার ছিল জর্ডি আলবাকে রিপ্লেস করতে গেলে। সার্জিও রেগুলনকে আনাকে আমি অনেক দিক থেকে পজিটিভ দিলে দেখছি, যদিও ইনজুরি সংক্রান্ত ইস্যুগুলি নিয়ে অনেকে প্রশ্ন তুলতে পারেন, তবে একেবারে লাইক ফর লাইক একটা প্রোফাইল যে ইন্টার মায়ামি পিক করতে পেরেছে এটা আমার কাছে যথেষ্ট ভালো লাগার মতো একটা ব্যাপার। অন্য ফ্ল্যাঙ্কে যদি চলে যায়, রাইট ব্যাক পজিশনে মার্সেলো ওয়েগান্তের রিপ্লেসমেন্ট হিসেবে ফাকুন্দো মুরা এই একটা প্লেয়ারকে আনা হয়েছে। 26 বছর বয়সে একজন আর্জেন্টাইন রাইট ব্যাক, যিনি কিনা আর্জেন্টিনার বর্তমান সময়ে গুরুত্বপূর্ণ একটা ক্লাব রেসিংয়ে খেলছেন এবং তার পারফরমেন্সটা সব মিলে ভালো অনেকে বলছেন। যদিও আমি এখন থেকে একেবারে কনক্লুশনে চলে আসতে চাই না, কারণ ফাকুন্দো মুরার নাম শুনলে খুব একটা বেশি খেলা দেখার অভিজ্ঞতা হয়নি। তবে অ্যাগেইন এখানে যে লাইক ফর লাইক রিপ্লেসমেন্ট আনা গিয়েছে, অন্তত পারফেক্ট প্রোফাইলের অর্থাৎ রাইট ব্যাক পজিশনে একটা রাইট ব্যাক প্রোফাইলে আনা গিয়েছে, এটাকে আমি যথেষ্ট পজিটিভলি নিচ্ছি। তবে আমার কাছে মনে হয় সবচেয়ে ভালো যে সিদ্ধান্তটা হয়েছে সেটা হচ্ছে গোলকিপিং পজিশনে গুরুত্ব দেওয়া, এবং এখানে ডেইন স্টেক ক্লেয়ার নামক যে গোলকিপারকে আনা হয়েছে তিনি কানাডা জাতীয় দলের গোলকিপার, এবং তার চেয়েও বড় পরিচয় হচ্ছে মিনেসোটা ইউনাইটেডের হয়ে তিনি MLS এর এই সিজনের অর্থাৎ 2025 সালের বর্ষসেরা গোলকিপার হয়েছেন। অর্থাৎ গত সিজনের সেরা গোলকিপারকেই শেষ পর্যন্ত ইন্টার মায়ামি দলে আনতে পেরেছে। ডেইন ক্লেয়ারের যথেষ্ট ভালো সুনাম আছে, বর্তমান সময়ের প্রেক্ষাপটে তাকে হাই প্রোফাইল একজন গোলকিপার বলাই যায়। এবং এখানে সবচেয়ে পজিটিভ যে ব্যাপারটা, আপনি গোলকিপিং পজিশন দেখেন, রাইট ব্যাক লেফট ব্যাক পজিশন দেখেন, ফার্স্ট যে সাইনিংগুলো ইন্টার মায়ামি করেছে এটা কিন্তু ডিফেন্স কেন্দ্রিক করেছে। আমরা যারা ইন্টার মায়ামির খেলা দেখি, লিওনেল মেসির জন্য সবসময় ফলো করে, তারা নিশ্চিতভাবে জানি যে ইন্টার মায়ামির দিন শেষে ডিফেন্সটাই সবচেয়ে বড় সমস্যা। এমনকি গত সিজন যখন লিও মেসিদের কল্যাণে যথেষ্ট ভালোভাবে ইন্টার মায়ামি শেষ করেছে, তারপরও ডিফেন্সিভ উইকনেসটা কিন্তু দেখা গিয়েছে। এখানে যে হাবিয়ার মাসচারানো আরও বেশ কয়েকটা অপশন
অপশান পাচ্ছেন। এখানে যে লাইক ফর লাইক প্রোফাইল কিংবা একেবারে একটা সিজনের সেরা গোলকিপারকে আনতে পেরেছেন, সব কিছুই পজিটিভ। ইন্টার মায়ামির এই মুভমেন্টগুলো অন্তত প্রমাণ করে যে এর আগের ভুলগুলো থেকে তারা শিখেছে, কারণ গত ট্রান্সফার উইন্ডোটাও খুব বেশি হ্যাপেনিং ছিল না। এখনও সময় আছে, বেশ কয়েকটা জায়গায় এখনও অপশান দরকার, যেমন সের্জিও বুস্কেটস পজিশনে আসলে একটা খুবই ভালো প্রোফাইল দরকার বা একটা ডিসিশন দরকার। ফরওয়ার্ড লাইন আপেও ব্যাকআপ বা নাম্বার 9 প্রোফাইল যে দরকার আছে সেটা নিয়েও আলোচনা করা যায়। তবে আমার কাছে এই মুহূর্তে ওই যে বললাম সবচেয়ে ভালো লাগার ব্যাপারটা হচ্ছে ডিফেন্সে মনোযোগ দেওয়া, এবং এটা আসলেই একটা পজিটিভ দিকে ইঙ্গিত করে। জানি না শেষটা কী হবে, তবে আপাতত গত কয়েক সপ্তাহের যে প্রসিডিংসটা দেখেছি সেটার প্রেক্ষিতে এটাকে আমি ইতিবাচকভাবে নেব। ধন্যবাদ সবাইকে।